তাও নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা সিএনএস এর কাজটা কি একটু একটু সাদাত একটু বলেন তো আমাকে সিএনএস এর কাজ। সমস্যা নেই এখানে কি। হ্যাঁ, আমাদের ভলান্টিয়াররা মোটামুটি অবগত আছে সিএনএস এর কাজটা নিয়ে। আমি আপনাকে কিছু বলেছি, তারপরেও আরো কিছু কাজের কথা যেগুলো বলা নেই। আমরা সাধারণত বিভিন্ন সময় বা দুর্যোগকালীন সময়গুলোতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। লাইক বন্যাকালীন সময়ে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট ত্রাণ দিয়ে সহায়তা করার চেষ্টা করি। বন্যা পরবর্তী সময়ে হচ্ছে আমরা পুনর্বাসন নিয়ে কাজ করি। তারপর হচ্ছে পুনর্বাসন বলতে কি বোঝেন? পুনর্বাসন বলতে ঘর বাড়ি করে দেওয়া। কটা ঘর বাড়ি করতে পারছেন? আমরা এখন পর্যন্ত মানে যদি সবগুলো হিসাব করি 2020 সাল থেকে যদি হিসাব করি আমরা 150+ ঘর বাড়ি করছি। কোথায়? এটা কুড়িগ্রামে করা আছে, লালমনিরহাটে করা রয়েছে। আপনাদের ঘর বাড়িগুলি এখন দাঁড়িয়ে আছে না পড়ে গেছে? এখনো আছে। আছে? কেমনি জানেন? আমরা খোঁজ খবর রাখি, আমরা ফলো আপ দিই। কে ফলো আপ করে? আমি করি। আপনি করেন? আপনি যান ওখানটায়? না, যাই না। এখান থেকে হচ্ছে মানে আমাদের ভলান্টিয়ার আছে, সব জায়গাতে আমাদের ভলান্টিয়ার আছে। ভলান্টিয়ারের মাধ্যমে আমরা খোঁজ খবর নিই। তারা কি ছবি পাঠায় প্রতিদিন? হ্যাঁ, ছবি প্রতিদিন কি ছবি পাঠাবে? তাহলে পাঠায় আর কি, পাঠায় যখন আমাদের প্রয়োজন পড়ে মাঝে মাঝে পাঠায়। মানে বাংলাদেশে তো ব্রিজ হয়, ব্রিজ আবার ভেঙে পড়ে যায়। আপনাদের ঘর বাড়ি কটা ভাঙছে এই পর্যন্ত? হ্যাঁ, আবার ভাঙছে, আবার হচ্ছে আমরা আবার তাহলে ভাঙছে তাহলে ঘর ভাঙছে তো। আচ্ছা, কিছু তো ভাঙবে মানে যখন নদী আসে, নদী চলে আসে, নদীর স্রোতে হচ্ছে ঘর বাড়িগুলো হয়ে যায়। হ্যাঁ, তখন হচ্ছে তারা ঘরগুলো আরেক জায়গায় হচ্ছে আবার নতুন করে তৈরি করে। আচ্ছা আচ্ছা, তখনও আমরা যতটুকু পারি আবার নতুন করে সহায়তা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এছাড়া হচ্ছে আমরা এসডিপি নিয়ে কাজ করি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা এটার মাধ্যমে হচ্ছে আমরা আপনি বড় বড় শব্দ ব্যবহার করতেছেন, বুঝতে পারছেন? পুনর্বাসন, এসডিএফ, আপনি একদম কি করেন সেটাতে চলে আসেন। আচ্ছা, আমরা হচ্ছে মানুষকে মোটামুটি স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করি, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি। একটা ছোট আমার স্বাবলম্বী কিন্তু বড় একটা শব্দ। আপনি আসল কাজটাই আসেন, স্বাবলম্বী আসল কাজটা হয়। আমরা হচ্ছে ছাগল কিনে দেই, তারপর একটা ছোট ছাগল বিক্রি করে দেয় না, ওই ছাগল দিয়ে সে হচ্ছে যতটুকু পারে তার ফ্যামিলি মেইনটেনেন্স করে। তারপর আপনি শিওর? হ্যাঁ। এই পর্যন্ত কয়টা ছাগল বেচছে বা কয়টা গরু বিক্রি করে দিচ্ছে আপনারা দেওয়ার পরে? মানে আপনার সামনে দিচ্ছে, পিছনে গিয়ে আবার বিক্রি করে দিচ্ছে? এরকম হয়েছে, অনেকে বিক্রি করে দিয়েছে, এরকম আছে। আবার কিছু কিছু ফ্যামিলি আছে তারা হচ্ছে এখন পর্যন্ত ওটা ধরে রাখছে, একটা ছাগল থেকে তাদের 8টা 10টা 15টা ছাগল। আপনারা একজনকে যে ছাগল দিবেন বা গরু দিবেন সেটা কিভাবে নির্ণয় করেন? এটা আমাদের ভলান্টিয়ারের মাধ্যমে আমরা তথ্য নেই। তারপর ভলান্টিয়ার যদি তার আত্মীয়-স্বজনকে দেয়, যেটা আমরা সবাই করি, হ্যাঁ, এটা হচ্ছে আবার আরেকজন ভলান্টিয়ারকে দিয়ে আমরা ভেরিফাই করি। তাই? জি, একজন ভলান্টিয়ার পিছনে আরেকজন ভলান্টিয়ারকে লাগিয়ে রাখেন, ভলান্টিয়ারকে লাগিয়ে রেখে তথ্য নেওয়ার জন্য। ভেরি গুড। আচ্ছা, তারপরে আর কি? হচ্ছে বিশুদ্ধ পানি নিয়ে কাজ করি। বিশুদ্ধ পানি নিয়ে কাজ করছি। আমাদের ওয়াটার প্ল্যান্ট রয়েছে, 12টা ওয়াটার প্ল্যান্ট রয়েছে বিভিন্ন জায়গায়। ভেরি গুড। সাতক্ষীরায়, বাগেরহাটে, খাগড়াছড়িতে। কোথায় এগুলো? কোথায়? মানে পানির সমস্যা মানে কারো বাড়িতে? হ্যাঁ, কমিউনিটি বেস। আমরা কমিউনিটি বেস তো আবার একটা বড় শব্দ। আপনি আরো ইয়েতে আছেন, গ্রামের কোথায়? গ্রাম তো সবার বাড়িতে, মানে যেখানে আর কি বেশিরভাগ লোকজন যারা স্কুলের সামনে। আচ্ছা, এমন একটা জায়গায় যেখানে সবাই অ্যাক্সেস পায়, সবাই পানি। আচ্ছা, কারণ অনেক সময় আমরা সরকারি টিউবওয়েল করে দিয়েছি, দেখা গেছে উনি ওনার বাড়িতে করছে আর কাউকে ওটাকে ব্যবহারই করতে দেয় না। আমাদের ক্ষেত্রে এরকমটা ঘটে না। আচ্ছা, আর সবাই আর কি কাজ করছেন? মেইনটেনেন্সের ব্যাপারটা আমরাই দেখি। মেইনটেনেন্সটা আপনারা করেন, দ্যাটস ভেরি গুড। ওটা খুবই জরুরি। এরপরে আর কি? হেলথ সেক্টর নিয়ে কাজ করি। হেলথ সেক্টর নিয়ে কাজ বলতে ধরেন। আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়ান আপনি। আপনাদের ভলান্টিয়ারের মুখে শুনি, হ্যাঁ, যে আপনারা কি কাজ করে একটু বলেন তো। সিএনএ আমরা নিয়েও কাজ করি, মানে অসুস্থ ব্যক্তিদের আমরা চিকিৎসা সরকারি খাদ্য ব্যবস্থার জন্য অর্থ সমস্যার কারণে চিকিৎসা করতে পারতেছে না। আচ্ছা, ভেরি গুড। আর কিছু? আর কি এখানে যে লেখাপড়ার বিষয়টা, এটার সঙ্গে সিএনএস এর কি কানেকশন? আচ্ছা, আমাদের হচ্ছে স্টুডেন্ট প্রজেক্ট রয়েছে। হ্যাঁ, স্টুডেন্ট প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে দরিদ্র শিক্ষার্থীদের হচ্ছে উপবৃত্তি দিচ্ছি প্রতি মাসিক ভিত্তিতে। আর কত টাকা? এটা ডিপেন্ড করে আসলে সেই
মানে কোন স্তরের স্টুডেন্ট। যারা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট তাদেরকে হয়তো 3500 বা 4000 টাকা দেওয়া হয়। ও বাবা, 40 টাকা মাসে? হ্যাঁ, মাসে। আবার যারা হাই স্কুলের স্টুডেন্ট তাদেরকে হয়তো 2500 টাকা দেওয়া হয় বা 3000 টাকা। এই যে যাকে দিচ্ছেন তাকে কিভাবে সিলেকশন করেন? তাকেও আমরা ভলান্টিয়ার দিয়ে সিলেকশন করি। এখানে ছেলে কতজন আছে, মেয়ে কতজন আছে? এটা খুব নাকি মেয়েরা বাদ? এখানে কোনো মেয়েদের দিচ্ছেন? ছেলে আছে, মেয়েও আছে। মেয়েরা আসে এখানটায়? না, মেয়েরা এখানে তো আসে না। আমাদের অফিস কেন্দ্রিক কার্যক্রমগুলো কম। আমাদের ম্যাক্সিমাম হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কাজ করে থাকি আমরা। এখানে যারা আসছেন এনারা কোথেকে আসছেন? ঢাকা থেকে সবচেয়ে দূর থেকে আসছেন? মোহাম্মদপুর, ধানমন্ডি, খুব একটা বেশি দূরে না। আর বাকিরা এই এলাকায়? আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম এদের হোম টাউন যদি জিজ্ঞেস করেন তাহলে না, হোম টাউন তো পঞ্চগড়ের অনেক আছে, দেখা যায়। হ্যাঁ, ঠাকুরগাঁয়ের আছে, তাই না? আমাদের সবার হোম টাউনের সঙ্গে আমাদের কারোর সঙ্গে আর সম্পর্ক নাই, এটাই বাস্তবতা। আপনারা যারা আসছেন, আপনারা এই জায়গার খবর কেমনে পেলেন? শাহাদ ভাইয়ের মাধ্যমে। মানে আমরা ভলান্টিয়ার ছিলাম এখানে বন্যার্থদের সাহায্যের জন্য, যাওয়ার পরে উনি বলছিল যে একটা বন্যার্থদের সাহায্যের আগে আপনি কেমনে আসলেন? আপনি খবরটা সাদাত বাকি সবাই ছিলেন? ওরা হচ্ছে সবাই আমাদের সঙ্গে ছিল আর কি। এই অফিস যখন নেই আমরা, তখন এরা অলরেডি ছিল। তো শুরুতে ভলান্টিয়াররা কিভাবে এসেছে? আমি আপনাদের কমিউনিকেশনের এটা বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, আমি স্যার ওই যে ওনার এক পরিচিত ভাই সেলিম ভাই, উনি ওই যে বন্যার সময় ইয়া করছিল ফেসবুকে দেখে যে আমরা ফেসবুকের মাধ্যমে এখানে কয়জন আসছে? ফেসবুকে কাজ হয়নি, আপনি শুধু ফেসবুকের মাধ্যমে আসছেন? দেখছিলাম ওই ওনার সাথে জানছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়ের সাথে একসাথে আমরা দুজন জাতীয় গ্রন্থাগারে বসে পড়াশোনা করতাম। সেই সুবাদে দেখতাম যে ভাই কাজগুলো পাবলিক লাইব্রেরিতে দেখতাম যে ভাই কাজগুলো করতেছে, আমার ইচ্ছা থাকলো। তো সেখানে তো সবাই বান্ধবীদের নিয়ে যায়, সেও কি তাই করে? আচ্ছা, তাহলে পাবলিক লাইব্রেরি থেকে আপনার পরিচয়। আচ্ছা, আর বাকিরা সবাই এই এলাকার এখানকার মাধ্যমে আসছে। আচ্ছা, আর আপনারা যাদেরকে অন্যান্য জায়গায় পাচ্ছেন, তাদের কিভাবে পাচ্ছেন? তাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আছে ফেসবুকের মাধ্যমে পাচ্ছি। ফেসবুকের মাধ্যমে আমাদের নক করে। ফেসবুকে নক করে। ফেসবুকে কি আপনারা খুব অ্যাক্টিভ? খুব অ্যাক্টিভ না, মোটামুটি অ্যাক্টিভ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কি সহযোগিতা করতে পারি এটা বলবেন। আমরা আসলে আরো কিভাবে গুছিয়ে কাজ করতে পারি, এবং আমরা কিভাবে কাজ করলে হচ্ছে রেজিস্ট্রেশন পেতে পারি বাংলাদেশে, এই বিষয়াদির জন্য আপনাকে এই বিষয়ে এখানে কে সহযোগিতা করছে? মানে রেজিস্ট্রেশনের বিষয়টা রেজিস্ট্রেশনের বিষয়ে সহযোগিতা কে করছে? মানে কে এসব অফিসিয়াল বিষয়গুলি জানে? এখানে কেউ আছে? এই রুমে নাই? ওনারা কোথায়? উনি আজকে নারায়ণগঞ্জে গেছে। উনি কি আসেন? হ্যাঁ, আসেন। আচ্ছা আচ্ছা, তাহলে রেজিস্ট্রেশনের বিষয়টা তাহলে আপনার সঙ্গে একা বসলেই ভালো হবে নাকি না তো সবার সামনে আলাপ করবো? হ্যাঁ, একা বসলে ভালো হবে। আর এরা যেহেতু ভলান্টিয়ার আছে, তো ভলান্টিয়ার হিসেবে ওরা কিভাবে কাজ করতে পারে একটু গাইডলাইন। মানে একটা জিনিস যেটা ওনাকে আপনাকে সহযোগিতা করতে পারেন, সেটা হচ্ছে যে যেহেতু উনি এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশন চাচ্ছেন, হ্যাঁ, আপনি কিন্তু একটা জিনিস আমি আপনাকে ওই যেটা বললাম, যে জিজ্ঞেস করলাম যে আপনার ফান্ডটা কিভাবে আসে। আপনার যে ফান্ড এখন পার্সোনালি আসতেছে, এটা কিন্তু আপনি এনজিও ব্যুরোতে এখন শেয়ার করবেন না। এটা আপনাকে প্রথম অ্যাডভাইস, যে আপনি যে বিদেশ থেকে টাকা আসতেছে, এটা যদি ওরা জানে যে আপনি ওই একটা টাকা আসতেছে এবং সেটা আপনি একটা এই ধরনের কাজে ব্যবহার করছেন, তাহলে কিন্তু ওরা আপনাকে ঝামেলা করে দেবে সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আমি আপনার সঙ্গে এইসব নিয়ে 1-to-1 বসি। আচ্ছা, এই যেটা জব, যেটা ট্রেনিং বা পড়াশোনা হচ্ছে, এটার সঙ্গে সিএনএস এর সম্পর্কটা কি? আচ্ছা, আমরা যতটুকু জানি আর কি, এখানে প্রতিটা কোচিং সেন্টারে হচ্ছে মাসিক একটা ফি দিয়ে হচ্ছে তাদের পড়াশোনা করতে হয়। তো আমাদের এই এরিয়াতে অনেক দরিদ্র স্টুডেন্ট রয়েছে যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসে পড়াশোনা করার জন্য, তাদের ওই এফোর্টটা থাকে না। তো আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত এই লাইব্রেরিটা ওপেন করেছি। যেহেতু আমাদের অফিস রয়েছে, অফিসের পাশাপাশি একটা সাপোর্ট দেওয়া আর কি।
আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে ওনারা এখানটায় জব সাপোর্টটা পাচ্ছে, মানে এখান থেকে লাইব্রেরি অ্যাক্সেসটা পাচ্ছে। লাইব্রেরি অ্যাক্সেসটা পাচ্ছে। তারপর আমরা আমাদের প্ল্যান রয়েছে যে এখানে স্কিল ডেভেলপমেন্টের কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা। গুড। হ্যাঁ, এটা আমি আমার পরবর্তী প্রশ্ন ছিল যে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু করছেন কেন? আপনারা কি টেকনোলজি কিভাবে ব্যবহার করছেন না, যেমন ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা এখনো ওই ধরনের কিছু কিছু করব? আমাদের প্ল্যান রয়েছে একটা কম্পিউটার আমরা রাখছি সবার জন্য, আচ্ছা, ওপেন, এটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে, যেটা ওই কোম্পানি। আচ্ছা আচ্ছা, ওনারা কি ইউজ করতে জানে? অনেকেই জানে, আবার কেউ কেউ শিখছে। কেউ কেউ শিখছে। আচ্ছা, এখন তো বোধহয় ফ্রিল্যান্সিং শেখা যায় না? হ্যাঁ, ফ্রিল্যান্সিং শেখা যায়। আচ্ছা, এদিকে কি কোনো ইয়ে আছে, ওই যে ফোন সার্ভিস, ওটাকে কি বলে? না, যে বিভিন্ন কোম্পানিকে যে সাপোর্টটা দেয় অনলাইন, কল সেন্টার। কল সেন্টার, এটা কি এই এলাকায় আছে? এই এলাকায় কোনো অফিস নেই। কল সেন্টার না, কল সেন্টার মিরপুরে আছে, মিরপুর 10-এ। হ্যাঁ, আমাদের আরেকটা একটু জিজ্ঞাসা ছিল এরকম যে আমরা এখানে যারা ভলান্টিয়ার হিসেবে আছে তাদের জীবনের এখন মাত্র শুরু, কেউ জবের জন্য ট্রাই করছে, কেউ পড়াশোনার জন্যই ট্রাই করছে। তো এনজিও করে মানুষের সেবায় কাজ করেও যে অনেক কিছু ভালো থাকা যায়, অনেক ভালো কিছু করা যায়। যেমন আমরা আপনাকে যারা খুব কাছ থেকে দেখছি, আপনার লাইফটা কিভাবে গ্রো করছেন, আজকে আপনি যে পজিশনে আছেন, যে সেক্টর নিয়ে কাজ করে আসছেন, আমরা কোনো গাইডলাইন পাচ্ছি না, আমরা কাজ করে যাচ্ছি, মনে হচ্ছে যে আমাদের ভালো লাগতেছে, কারোর জন্য কাজ করব, এটা একটা মনের আনন্দ পাচ্ছি। এই আনন্দের পাশাপাশি যে আরো বেশ কিছু অভিজ্ঞতা, যেমন আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি আমাদেরকে কিছু একটু উপদেশমূলক কিছু কথা থাকতো, তাহলে আমরা অনেক বেশি আশা পাইতাম যে না, আমরা সামনে যেই রাস্তায় হাঁটছি সেই রাস্তাটা খুব স্বচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ও কিন্তু বারবার আমার কথাই শুনতে চাচ্ছে। আমরাও শুনতে চাচ্ছি। আচ্ছা, যেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। আচ্ছা, আমি পড়াশোনা করেছি কিছুটা ঢাকা বিশ্ববিদ্যালয়, কিছুটা না ঠিক আছে দাঁড়িয়ে বলে, কিছুটা দেশের বাইরে। তো পরবর্তীতে আমি দেশে ফিরে যখন চাকরির চেষ্টা করছিলাম, চাকরির চেষ্টা করার আগে আমি আসলে, যেহেতু আমি কমিউনিকেশন, মিডিয়া এসব নিয়ে পড়াশোনা করেছি, তো তখন আমি কিন্তু লতে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে ছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মানুষের যেমন উন্নতিও হয় আবার অবনতিও হয়। আমার ঠিক এখান থেকে আমার সোজা একদম অবনতির দিকে চলে গেছিলাম আমি যখন পড়াশোনা শুরু করলাম। আমি 6 মাস যখন আমার আত্মীয় বাড়িতে থেকে ক্লাস করতাম, সেই 6 মাস শুধু আমি লেখাপড়া ঠিক মতো করেছি। যখন আমি হলে উঠলাম, আমার লেখাপড়া একদম চাঙ্গে উঠছে। হ্যাঁ, তারপর আমার সারা রাত ধরে তাস খেলা শুরু হলো, টিএসসিতে ঘোরা শুরু হইলো, হ্যাঁ, মধুর ক্যান্টিনে ঘোরা শুরু হইলো, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্র তৈরি হইলো। আস্তে আস্তে এমন একটা অবস্থা হলো যে একটা সময় আমার এক ক্লাসমেট আমাকে একটা জিনিস উপহার দিল। দেখি যে একটা চকচকে কাগজের মধ্যে একটা ওনাদেরকে একটু বসতে দিন। ওখানে চেয়ার আছে? এখানে আচ্ছা, অসুবিধা নেই। এখানে ঢোকা বের হওয়াটাই একটা বড় যুদ্ধ। যাই হোক, তো যেটা বলছিলাম, আমার অবস্থা এত অবনতি হলো যে আমাকে একটা কাগজে মোড়ানো, একটা খুব সুন্দর কাগজে মোড়ানো একটা জিনিস উপহার দিল। কাগজটা খুলে দেখি যে এটা নতুন চকচকে রিভলভার। মানে আমার অবনতি এত নিচে গেছে যে আমার ক্লাসমেট আমাকে উপহার দিচ্ছে একটা রিভলভার, যে এটা তুই ব্যবহার কর। তো যাই হোক, ওটা পাওয়ার পর আমার মধ্যে এক ধরনের ইয়ে হলো যে আমি আসলে, এবং সে বছরটা আমি পরীক্ষা না দিয়ে বেরোছিলাম, আমি ফেল করেছিলাম ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, মানে পরে আমার এক খালু ছিল ফিজিক্স ডিপার্টমেন্টে, ওনার সঙ্গে ল ডিপার্টমেন্টের টিচারদের মাঝে মাঝে দেখা হতো। তো আমার খালু জিজ্ঞেস করছে যে ওর লেখাপড়া কেমন হচ্ছে, বলছে তো পড়াশোনা করেন, ফেল করছে।
মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের অভিজ্ঞতা। তো তারপরে আমি লেখাপড়া ছেড়ে যখন আমার বাসায় জানলো, আমার টাকা পয়সা বন্ধ করে দিল, আমার আবার বাড়িতে ফিরে যেতে হলো, এবং এমন অবস্থা হলো যে আমি আর পড়াশোনাই করতে পারছিলাম না। যাক, একটা মেয়ে এসছে, আপনি খুব সাহসী, আপনি একদম সামনে বসেন, ওনাকে একটু সামনে বসতে দেন। থ্যাংক ইউ ফর কামিং। আচ্ছা, তো যাই হোক, ওই অবস্থা থেকে আমি খুব হতাশ একটা সময় কাটালাম। সময় একটা চেয়ার দিবেন। তারপরে যাই হোক, তারপরে এই সময় আমাকে অনেক উৎসাহ দিল বিদেশ যাওয়ার জন্য, যেটা হয় আর কি। পরে অনেক কষ্ট করে বিদেশ গিয়ে অনেক পরিশ্রম করে পুরো সেই মানে কবর থেকে নিজেকে উঠিয়ে আনার মতো অবস্থা। হ্যাঁ, এত পরিশ্রম করেছি জীবনে, যেটা আমার কখনো করতে হয়। তো ফিরে এসে তারপর তো এসে জীবনটা আবার নতুন করে শুরু হলো। আমি প্রথম দিকে ডকুমেন্টারি সিনেমা, আপনারা বোঝেন কিনা যাই না, চলচ্চিত্র তো বোঝেন, ফিল্ম, কিন্তু ফিল্ম ছাড়াও এক ধরনের ইনফরমেশন টাইপের ডকুমেন্টারি তৈরি হয়, যেটা নিয়ে আমি প্রথমে কাজ শুরু করলাম। ওটা করতে করতে আমি কিছু গবেষণার কাজ পেলাম। গবেষণার কাজটা ছিল যে যেসব ছেলে মেয়েরা কর্মজীবী, তাদের জীবন সম্বন্ধে। তো আমি একটা ছেলে টেম্পোর পিছনে ওই করতো, টেম্পোর পিছনে কতগুলি বাচ্চারা কাজ করে না, হেল্পার, টেম্পো হেল্পার। ও একটা টেম্পো হেল্পারের গল্প থেকে শুরু হলো, কিভাবে সে একটা ধানমন্ডির আগের জায়গাটার নাম কি, যেখানে ঝিকাতলার ভিতরে থাকে, একটা বাড়ির উঠানে শেষ, ওখানে শোয়। তার বাবা ঝিকাতলার মোড়ে ভিক্ষা করে, কিন্তু তার বাবারও দেখা গেল আবার দুটো, সে ভিক্ষা করে তার সংসার হচ্ছে দুটো ওয়াইফ মেনটেন করছে। হ্যাঁ, তারপর তার মাকে টাকা পয়সা দেয় না, এইসব অনেক ধরনের। সেই ছেলে আবার ওই নিউ মার্কেটে এখানে ভরে গিয়ে ওই মাছের মুঠো মাছ করে করে পয়সা করে। এইভাবে প্রায় 100 ছেলে মেয়ের সঙ্গে আমার পরিচয় হলো। সেই পরিচয় থেকে তাদের ইন্টারভিউ নিলাম। সেই ইন্টারভিউ আমি আবার একজনের পিএইচডির কাজে ব্যবহার হলো। সেই পিএইচডি থেকে আমি আবার মানে বিবিসির জন্য কাজ করলাম। মানে তখন আবার মানে খুব কঠিন একটা অবস্থা থেকে আমি আস্তে আস্তে আমার উত্থান হলো। মানে এমনও কাজ করেছি আমি বাংলাদেশে বসে, আমি পার ডে আমাকে 100 পাউন্ড করে আমাকে দিত। মানে বাংলাদেশে পার ডে তখন 100 পাউন্ড ছিল হচ্ছে, এখন 1 পাউন্ড কত টাকা কি, না 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 150 টাকা, গুগলে দেখলে পাওয়া যাবে না, 130 টাকা। 100 পাউন্ড আমি যদি প্রতিদিন পাই তাহলে 13,000 টাকা না প্রতিদিন পেতাম। তো তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অন্ধকার সময় থেকে, তারপরে সেই বিদেশের সেই অন্ধকার সময় থেকে এসে বাংলাদেশে এসে, ঠিক এটাও কিন্তু আমি প্রায় 2 বছর চাকরির চেষ্টা করেছি, 2 বছর চাকরি পাইনি। আমার একটা বিদেশি ডিগ্রি ছিল, তারপরেও আমি চাকরি পাইনি। কি কঠিন একটা জীবন মানুষের যায়। আমার তখন একটা 3,000 টাকার চাকরি পেলো, আমি নেই এমন অবস্থা। তো ওই অবস্থা থেকে আমাকে নিজেকে তুলে আনতে হয়েছে। তো এই এত কিছু বলার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে এখানে এর মধ্যে কিন্তু আমার কিছু স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। যে জিনিসটা আপনারা যারা এই যে বইটা নিয়ে পড়াশোনা করছেন, একটা স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। এইটা কিন্তু খুব জরুরি। এই যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, হ্যাঁ, আমাকে উনি দাঁড় করিয়ে দিয়েছেন, আমি কথা বলছি, আমার থামাথামি নেই, তাই না? তো এই যে কথা বলার সাহসটা, কথা বলার প্রসেসটা, এটা কিন্তু সহজ না। আপনাদের আমি যদি কাউকে দাঁড় করাই দিই, এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, আমি শিওর। অনেকে ভয় পাবেন, হ্যাঁ, অনেকের অনেক ধরনের শক্তি আছে, কিন্তু লোকের সামনে দাঁড়িয়ে to say something that is reasonable, that is
ইম্পর্টেন্ট ফর লাইফ, এই ধরনের কথা বলা সহজ না, এটার জন্য স্কিল দরকার। তো এটাকে একটা দক্ষতা বলা হয়। তো এই স্কিলটা কাজে লাগে। আচ্ছা, আর দুটো জিনিস আমার খুব কাজে লেগেছে জীবনে আমার, সেটা হচ্ছে যে আমি ক্লাস 3-তে থাকতে আমি ইংরেজি শেখা শুরু করি। ক্লাস 3-তে আমি ইংরেজি শিখি। কমিক বই আছে না, আপনারা তখন তো টেলিভিশনে কার্টুন দেখা যায়, তখন কিন্তু টেলিভিশনে কার্টুন ছিল না, টেলিভিশনও ছিল না, তখন কার্টুন বই বেরোতো ইংরেজিতে। তো আমরা গিয়ে এই 8 আনা দিয়ে একটা করে কার্টুন বই, 1 টাকা দিয়ে একটা করে কার্টুন বই কিনতাম। ওই কার্টুন বই পড়ে পড়ে আমি ইংরেজি শিখেছি। এবং ক্লাস 3 থেকে যেহেতু স্বচ্ছভাবে কথাটা শিখতে পেরেছি, আমার দুটো বিষয় কাজ লাগে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। আপনি যদি বাংলায় একটা গরু রচনা ঠিক মতো লিখতে পারেন, গরু রচনা আমরা কোন ক্লাসে পড়ি? হ্যাঁ, 3-তে, 4-এ, 5-এ, আমরা নিজেরও শিওর নয় না, খুব সময় 3-তে। হ্যাঁ, একটা গরু রচনা যদি আমি পরিষ্কার ভাবে লিখতে পারি বাংলায়, তাহলে কিন্তু আমার একটা বড় ধরনের স্কিল তৈরি হয়ে গেছে, দক্ষতা। আর যদি ইংরেজিতে পারি, আমি যদি ইংরেজিতে একটা গরু রচনা যদি ঠিক মতো লিখতে পারি, তাহলে বাংলাদেশে আমার কোনো চাকরি নিয়ে সমস্যা হবে না। বাংলাদেশে এখনো কিন্তু প্রচুর জব আছে, যে জবগুলিতে ইংরেজি দক্ষতা খুবই প্রয়োজন। এবং সবচেয়ে সমস্যাটা হয়, আপনারা অনেকে মনে করেন ইংরেজিটা স্পিকিং ইংলিশ, কিন্তু আসলে তা না। আপনার যদি লেখার ক্যাপাসিটি থাকে, আপনি যদি ইংরেজিতে লিখতে পারেন। বাংলাদেশে একজন মহিলা আছে, যিনি বছরের শেষে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট তৈরি করে দেয়, অ্যানুয়াল রিপোর্ট। উনি প্রতি পৃষ্ঠা 10 বছর আগে চার্জ করতো 500 টাকা করে প্রতি পৃষ্ঠা লেখার জন্য, এবং 10 বছর পরে উনি চার্জ করে 5000 টাকা করে। এবং উনি বাংলাদেশে বসে খালি লিখে প্রতি মাসে 10 লাখ টাকার উপর আয় করে, 10 লাখ টাকা প্রতি মাসে তার আয়। এবং তার শিডিউল পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা, তার শিডিউল, তাকে আমি নিজে কাজ দিয়েছি, তার শিডিউল 6 মাস আগে থেকে বুকিং করতে হয়, যে আপনি এত অক্টোবর মাসে গিয়ে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমার একটা অ্যানুয়াল রিপোর্ট বা একটা কোয়ার্টারলি রিপোর্ট তৈরি করে দেবেন। সো, এবং এই ক্যাপাসিটিটা আপনাদের সবার মধ্যে আছে, কিন্তু আপনারা অনেকে এটা চেষ্টাও করেন না, শেখেনও না। এখন ইংরেজি কোথায় কোথায় শেখা যায় একটু বলেন তো? আপনারা তো নিউ জেনারেশন, জেন জি, তাই না? হ্যাঁ, কোথায় কোথায় শেখা যায় ইংরেজি? চাইলে বাড়িতে বসেই শেখা যায়, অনলাইনে শেখা যায়। শেখেন? মাঝে মাঝে ট্রাই করেন। অনলাইনে তো সারাক্ষণ মানুষের কিস্তা কাহিনী দেখেন, তাই না? অনলাইনে কে কে কিস্তা কাহিনী দেখেন আমাকে একটু বলেন তো, কি কি দেখেন আমি একটু শুনি আপনাদের। হ্যাঁ, টিকটক ছাড়া নাকি টিকটকই দেখেন সবাই, নাকি টিকটক বানান? হ্যাঁ, ওটাই দেখেন না? হ্যাঁ, শেখার জিনিস কেউ দেখে না। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার জন্য একটা কাজ করব। আমি সামনের বার যদি আমি আবার ঢাকায় আসি, আমি আপনাদের জন্য একটা ইংরেজি সেশন করে দেব। হ্যাঁ, 2 ঘন্টার একটা সেশন করে দেব, সেটা আমি আপনাদের জন্য করে দেবো, ঠিক আছে? কিন্তু আমি যেটা সাজেস্ট করবো, আপনারা ওটার জন্য ওয়েট করেন না। আপনারা আজকে থেকেই, এই একজনকে দেখতেছিলাম, এটা বসে বসে লিখছিল না, এটা দেখে দেখে আপনি লিখছিলেন না? কার খাতায় লেখা ছিল? আপনার খাতাটা দেখি, কি লেখা ছিল দেখি একটু। হ্যাঁ, আপনার লেখা তো পড়া যায় না, করতে পারবো না, তাহলে তো মুশকিল। হ্যাঁ, শর্টকাট লেখা। ও মাই গুডনেস, গ্রেট 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 সিন,
সিন মানে বুঝেন না? সিং না, সিন, SIN, পাপ পাপ পাপ। হ্যাঁ, আপনি পাপ পছন্দ করেন না? এই যে খালি খালি গ্রেট 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 সিন লিখছেন, পাপ পড়াটা সব খুব ভালো, মনে থাকে না তো, জিনিসটা মনে থাকে না, বেশি বেশি লেখা আছে। বেশি বেশি লেখাচ্ছেন। আচ্ছা, আপনি একটা ভালো কাজ করতেছেন, বুঝছেন? আপনি প্রতিদিন এখানেও লিখছেন দেখলাম, এটা দেখে দেখে লিখছেন না? না স্যার, পড়িয়াকে হবে না লিখি। আচ্ছা ভুলটা সংশোধন করেন, বেশিরভাগ আচ্ছা, আমি আপনাদেরকে একটা কাজ এখনই দিয়ে যাই। আপনারা প্রতিদিন দেখে দেখে এক পৃষ্ঠা লিখবেন, দেখে দেখে, ঠিক আছে? পরেরটা দিলাম না, এখন পরে আরেকটা কাজ আছে, ওটা বেশি দরকারি, কিন্তু প্রতিদিন দেখে দেখে এক পৃষ্ঠা লেখেন, প্রতিদিন দেখে দেখে এক পৃষ্ঠা লিখবেন, ঠিক আছে? ওখানে কিন্তু অনেকগুলো শব্দ পাবেন, যেসব শব্দ আপনি বুঝবেন না, তো ওটার জন্য আপনি গুগল থেকে ওটার অর্থ বের করে নিন, ঠিক আছে? প্রতিদিন দেখে দেখে এক পৃষ্ঠা লেখেন, দেখবেন এটা দিয়ে শুরু করেন। হ্যাঁ, আমি তারপর পরবর্তী স্টেপগুলো আমি বলে দেবো। যারা যারা লিখবেন তারা, আমি যখন আসবো খাতাটা নিয়ে আসেন, আমি দেখতে চাই যে আপনারা লিখছেন কিনা আসলে, নাকি আমি শুধু ফাঁকা বলি আর এলাম, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা যারা ভলান্টিয়ারিং করতেছেন, এটাও কিন্তু আপনার জন্য একটা স্কিল। ভলান্টিয়ারিং এর যেটা সবচেয়ে বড় সুবিধাটা কি, যে আপনাকে অপরিচিত মানুষের সঙ্গে গিয়ে কথা বলতে হচ্ছে। এটা কিন্তু মার্কেটিং এর খুব কাজে লাগে। যারা ফেয়ার এন্ড লাভলি বিক্রি করে তারাও কিন্তু এই কাজগুলি করে। ফেয়ার এন্ড লাভলি দিয়ে কোনো কাজ হয়? এখানে কে কে ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করেন, বা কি ফেয়ার এন্ড হ্যান্ডসাম? কেউ করেন নিশ্চয়, কেউ তো স্বীকার করে না, নাহলে ওদের এত কোটি কোটি টাকার বিক্রি হয় কিভাবে? হ্যাঁ, কাজ করে না। হ্যাঁ, আপনি করেন না? যাক, একজনকে পাওয়া গেল, ওনার জন্য একটা তালি হবে। হ্যাঁ, একজন স্বীকার করলো যে সে ফেয়ার এন্ড লাভলি বা ফেয়ার এন্ড হ্যান্ডসাম ব্যবহার করে না। আপনিও তো করেন বোধহয়, চেষ্টা করছেন, তাহলে আচ্ছা, দেখেন, শুধু বিজ্ঞাপনের জোরে এমন একটা প্রোডাক্ট যেটা দিয়ে কিচ্ছু হয় না, প্রতিদিন বিজ্ঞাপন থাকে, এটা দিয়ে কোটি কোটি টাকা আয় করে। হ্যাঁ, কোকা কোলার মতো একটা ড্রিঙ্কস না খেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা খাচ্ছি। এবং ইটস পাওয়ার অফ কমিউনিকেশন। কমিউনিকেশন যে কি বড় একটা বিষয়। এখন যে এই সোশ্যাল মিডিয়ার আমলে, ফেসবুকের আমলে কত সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, কত কিছু যে বেরোচ্ছে, কোনটা যে সত্য এইটাই এখন বুঝতে পারি না। হ্যাঁ, প্রতিদিন বের হয় এই সরকার কালকে চলে যাচ্ছে, কোনোদিন বের হয় পরশুদিন যাচ্ছে, কোনোদিন 3 মাস পরে, কোনোদিন 6 মাস পরে, কালকে শুনলাম 4 বছর পরে। কোনটা যে সত্য নিজে এখন সোর্সটা কোত্থেকে, এটাই সমস্যা হয়ে যায়। হ্যাঁ, সোর্স চালাই দেন। সো ইটস ডিফিকাল্ট। এনিওয়ে, আপনাদের কোনো প্রশ্ন আছে আমার কাছে? আপনাদের ভলান্টিয়ারি করতে গিয়ে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেটা খুব কঠিন অভিজ্ঞতা বা খুব মজার অভিজ্ঞতা? হ্যাঁ, বলেন। আমরা প্ল্যান দিতে হ্যাঁ, হাতে রাখেন। আচ্ছা, আমরা ত্রাণ দিতে যাওয়ার সময় আমাদের মানে স্থানীয় ওখানে লোকজন যে কয়জন ছিল, মানে একটা নৌকার পাশাপাশি আরেকটা নৌকা যায় আমাদের মানে মানে সাথে যাওয়ার জন্য, মানে কোন এলাকা, মানে কোন লোক ফ্যামিলি, মানে পরিবারে কি দেওয়া লাগবে। তো ওই সময় আপনার ওদের নৌকাটা ডুবে গেছিল আর কি। ও বাবা, মানে পানি অনেক ছিল। হ্যাঁ, আমরাও ওদেরকে উদ্ধার করেছি। মানে আপনারা ধাক্কা দেন নাই? না, আমরা থাকতে পারিনি, মানে নৌকা ছোট ছিল, ওয়েট বেশি ছিল, ডুবে গেছিল। পরে আমরা ছোট ভাই ছিল, সহযোগিতায় নৌকা ডুবে গেছিল। নৌকা মানে আপনার নৌকাকে ধাক্কা দিয়ে আবার নৌকা তাকে উদ্ধার না, করছেন? ওরা নিজেরাই ডুবে গেছিল। হ্যাঁ, মানে নৌকার থেকে মোটা লোক উঠেছিল তাই। ভেরি গুড, ওর জন্য একটা তালি হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, যাই হোক। আর কারো কোনো প্রশ্ন আছে?
আপনাদের ওই ইয়ের ব্যাপারে তো ওনার সঙ্গে 1-to-1 বসবো সিএনএস এর ব্যাপারে। আর আপনারা যারা ভলান্টিয়ারি করছেন আপনারা করে যান, এটা এই এক্সপেরিয়েন্সটা কিন্তু কাজে লাগে। আর আমি জানি না আপনারা কেউ কেউ বিদেশে যাবেন কিনা, বিদেশে গেলে যদি আপনি আপনার ভলান্টারি জিনিসটা যদি আপনি লেখেন যে আমি এই কাজটা করেছি, এতজন মানুষকে সহযোগিতা করেছি, এটা কিন্তু আপনার সিভি কে খুব হেল্প করবে বা আপনার অ্যাপ্লিকেশনকে খুব হেল্প করবে। ঠিক আছে, প্রশ্ন ছিল, হ্যাঁ সেটা হচ্ছে কখনো আমরা মানে আমরা যে জিনিসটা ফেস করি, মানে নতুন জায়গায় যাওয়া, একটা জায়গায় একটা ভলান্টিয়ার একটা কাজ করতে গেলে এমনিতে নিজের মনের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমরা একটা ভালো কাজে যাচ্ছি, একটা ভালো কিছু করতে যাচ্ছি, একটা ভালো মুডও থাকে। কিন্তু দেখা যায় যে এমন কিছু জায়গা পড়ে, কমপ্লিকেটেড যেসব জায়গা, যে মানুষগুলা তাদের সংস্কৃতি একরকম, হয়তো ওখানে গিয়ে অপ্রীতিকর কোন একটা ঘটনা তৈরি হলো যেটা আমার বা আমার ভলান্টিয়ার ভাই যারা আছে তাদের মধ্যে যায় না। তো ওরকম সিচুয়েশনে যদি কোনো মনোমালিন্য বা ওরকম কোনো দুর্যোগ সৃষ্টি হয়, ওই সময় মানে কি করা উচিত বলে মনে করেন? একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনারা যেখানে যাচ্ছেন, যখনই আপনারা ভলান্টিয়ারি করতে যাবেন, একটা বড় জিনিস হচ্ছে লোকাল কেউ থাকে না। হ্যাঁ, লোকাল গাইড হোক, লোকাল ভলান্টিয়ার হোক, লোকাল কারোর সঙ্গে আপনাদের আগে থেকে একটা কমিউনিকেশন করে তাকে বলে রাখা, তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের সমস্যাকে অ্যাভয়েড করতে পারবেন। আর তারপরেও যদি তৈরি হয় তখন কিন্তু লোকাল যারা ওই এলাকার যারা গণ্যমান্য আছে তাদের সহযোগিতা না। এবং এটাও ঠিক যেটা সুমন বলেছে যে অনেক সময় অনেক জায়গায় আমরা ওই জায়গার কালচার হতে বুঝি না বা ওখানকার পরিবেশটা আমরা জানি না, আমরা আমাদের মতো করে চিন্তা করি, কিন্তু সেটাকে সম্মান করা এটা একটা বড় বিষয়। আমাদের এক এক এলাকায় এক এক ধরনের রীতিনীতি চালু আছে, সেটাকে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আপনারা অনেকে এখানে লেখাপড়া করতে আসছেন, আপনারা প্র্যাকটিস করেন। তো হ্যাঁ বলেন, আচ্ছা আপনার পরিচয়টা দেন একটু। আমি জেলা এখন চাকরি করতেছি। আচ্ছা, তো আমি জাতীয় গ্রন্থাগারে ভাইয়ের সাথে লেখাপড়া করি। আমি অনেক সংগঠনের সাথে কাজ করছি, এই সংগঠনের নতুন বাঁধন সহ অন্যান্য সংগঠন কাজ করছি। এই ধরনের সংগঠন পেলেই চেষ্টা করি কাজ করার। তো আপনার কাছে যে প্রশ্নটা, আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইফ শেষ, বিদেশের লাইফ শুরুর যে জীবনটা বলছেন, এটা আমাকে বেশি আকর্ষণ করছে। আপনার বিদেশে যাওয়ার প্রসেসিংটা কিভাবে ছিল বা কেমন, ওইটা একটু জানতে চাই। ধন্যবাদ স্যার। ওই অধ্যায়টা আমি ছেড়ে চলে গেছিলাম, ওটা ইচ্ছা করেই করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমার অবস্থা খুবই খারাপ। আমি তো ফার্স্ট ইয়ারে ফেল করলাম। ফেল করে যখন আমার ফ্যামিলি 3 মাস পরে জানতে পারলো যে আমি ক্লাসই করতেছি না, তো তারা টাকা পয়সা বন্ধ করে দিল, আমার বাধ্য হয়ে আবার বাড়িতে চলে যেতে হলো। তখন থেকে আমাকে কেউ মানে আমার আশেপাশে যাওয়া হয়, এখন যেমন সবাই মানুষ বলে না বিদেশ চলে যায়, এটা চলে যায়, আমার এক খালাতো ভাই আমাকে সে অনেকদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছে, সে বলছে বিদেশ চলে যাও, বিদেশ চলে। আমি যে আচ্ছা দেখি। আমি চিঠিপত্র লিখলাম বিভিন্ন স্কুল কলেজে। এখনকার মতো তখন কিন্তু ইয়েরা ছিল না, এখন তো সব কোম্পানি তৈরি হয়েছে যারা সব অর্গানাইজ করে দেয়, তখন কিন্তু এগুলো ছিল না। আমি সরাসরি বিশ্ববিদ্যালয়ের নাম দেখে বিভিন্ন জায়গায় লিখলাম। তো ওখানে দেখলাম যে অনেক জায়গায় বিভিন্ন ধরনের পরীক্ষা চায়, যেমন এখন বোধহয় IELTS চায়, IELTS চায়, হ্যাঁ PTI। এটা কি জিনিস? এটা একটা ইংরেজি পরীক্ষা। আচ্ছা, তো তখন একটা পরীক্ষা ছিল TOEFL। হ্যাঁ, TOEFL, ওটা ছিল টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো বিদেশি অনেক বিশ্ববিদ্যালয়ে তখন এই IELTS ছিল না। তো আমি TOEFLটা দিলাম। এইটাই আমার একটা টার্নিং পয়েন্ট। মানে আমার তখন খুব অবস্থা খারাপ, আমি বাসায় থাকি, আত্মীয় স্বজন আসে, সবাই জিজ্ঞেস করে ও কি করে, ও তো বিশ্ববিদ্যালয় ফেল। হ্যাঁ, মানুষ আমাকে দাওয়াতও করে না। মানে এমন অবস্থা হয়, মানুষ যখন মানে উপর থেকে নিচে পড়ে যায়, তখন আপনজনেরাও কিন্তু তাকে আর ভালোবাসে না।
এমন অবস্থা হয়েছে। সবাইকে দাওয়াত করছে ওর জন্মদিনে বা ওর বিয়েতে, আমি বাসায় একা একা বসে আছি, আমাকে নিয়ে যায়নি, আমাকে নিয়ে গেলে নাকি অসম্মানের ব্যাপার। তো এই ধরনের পরিস্থিতি হয় মানুষের জীবনে। হ্যাঁ, তো যাই হোক, তখন আমার খুব হলো ডিটারমাইন্ড হলো যে আমি ওই পরীক্ষাটা ভালো করব। তো আমি ওই টেস্ট অফ ইংলিশ এজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা দিলাম এবং ওই পরীক্ষাটা আমি খুব ভালো করলাম। আমি খুব পড়াশোনা করলাম ওটার জন্য। ওটাতে ভালো করার পরে ওটার স্কোরেই আমার বিদেশে অ্যাডমিশন হয়ে গেল। আছে, তারপরেও সমস্যা আছে। তারপরেও আমার ফ্যামিলির লোকজন বলে যে তুমি এখানেই পড়াশোনা করো না, তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করবা, এটার কি গ্যারান্টি আছে? তখন আমি সব আত্মীয় স্বজন ধরলাম যে আমার বাসায় একটু বোঝাও, তোমরা সবাই মিলে আমাকে প্লেনের ভাড়াটা দাও আর এক সেমিস্টারের টিউশন ফি টাকাটা দাও, বাকিটা আমি করব। তারপরে অনেক ধরাধরি করে টাকা পয়সা জোগাড় করে গেলাম। এরপরে শুরু হলো আমার সংগ্রামী জীবন। কি যে কঠিন জীবন। সারা রাত ধরে বরফ পড়ে, ভোর 5টার সময় উঠে অন্ধকার, আমার একা একা 1 কিলোমিটার হেঁটে গিয়ে ক্লাসরুম পরিষ্কার করতাম, টয়লেট পরিষ্কার করতাম, তারপরে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করতাম, চেয়ার টেবিল পরিষ্কার করতাম, টিচারের রুম পরিষ্কার করতাম। 9টা পর্যন্ত, 5টা থেকে 9টা পর্যন্ত কাজ করে আবার 9টার পরে আবার গিয়ে ক্লাস করা। তখন কিন্তু ঘুমাই নাই, ঘুম কিন্তু 4টার সময় শেষ, আবার পরদিন সেই শিডিউল। এবং মাঝে মাঝে রাত 11টা থেকে শনিবারে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত রেস্টুরেন্টে গিয়ে প্লেট বাসন ধুইতাম, যে কাজটা আমাদের এখানে কারা করে। সারা রাত ধরে প্লেট বাসন ধুয়ে সকালে উঠে পুরা উঠান পরিষ্কার করা, পুরা সব চেয়ার টেবিল পরিষ্কার করা, সব টয়লেট গুলি পরিষ্কার করা, এগুলোও করতে হয়েছে আমাকে। সো মানে অনেকে মনে করে যে বিদেশের লাইফ খুব মজার লাইফ, খুব লাইফ, কি যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে আমার। হ্যাঁ, তারপরে এমনও দিন গেছে যে বাইরে বরফ পড়ছে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বারের জন্য লিফলেট বিতরণ করছি। বারে গেলে তারা একটা ড্রিঙ্ক ফ্রি পাবে। হ্যাঁ, ওই এখন বাংলাদেশে আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, এটা বিলি করছে। বাইরে কিন্তু ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাত পা কাঁপতেছে, কিন্তু কি করব, টাকা আয় করতে হবে, বেঁচে থাকতে তো হবে। হ্যাঁ, তো এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে আমি একটা বিরাট সময় পার করে আসছি। সো মানে আপনি যদি আপনার স্কিল না থাকলে আপনার যে কি ধরনের সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু আমি যদি তখন যদি স্কিলড হতাম, কিন্তু আমি অনেক ভালো কাজ করতে পারতাম, কিন্তু আমার সেই স্কিল ছিল না, সেই দক্ষতা ছিল না। তো আমি আপনাদেরকে যে সাজেস্ট করবো যে আপনারা নিজেরা দক্ষ হওয়ার চেষ্টা করেন, কোন একটা বিষয়ে ভালো করে শিখেন, যে বিষয়টা আপনাকে উৎসাহ দেয়, যে কোনো একটা বিষয়। হ্যাঁ, আমি সেদিন একটা ছেলে বিদেশ যেতে চাই, আমি বললাম তুমি কি কাজ করো? বললে কি কোনো কাজ পাই না। আমি বলছি তুমি গিয়ে ইয়ের কাজ শিখো, ওই যে এখন যে কি জানি জানলার গ্রিল বানায় যে। হ্যাঁ, ভাগ্য ভালো সে বিদেশ যায়নি, তার 7 লাখ টাকা চাইছিল বিদেশ যেতে। সে এই গ্রিলের কাজ শিখে সে এখন নিজের দোকান দিছে, এখন সে 3টা দোকানের মালিক। সে ঢাকা মানে সে চিটং শহরে, সেই চিটং শহরে বসে মাসে 1,20,000 টাকা পায়। বুঝতে পারছেন? সো স্কিলস, একজনের দক্ষ যদি হতে পারেন, বিদেশে যেতে হবে না, আপনি বাংলাদেশে বসে কাজ করবেন। বাংলাদেশে এখনো আমি নিজে ইউনিসেফে থাকতে লোকজন হায়ার করতাম, 1 পৃষ্ঠা আমি লিখতে দিতাম, 1 পৃষ্ঠা ভালো করে লিখতে পারেন না। আপনি যদি 1 পৃষ্ঠা ভালো করে লিখতে না পারেন, তাহলে আপনাকে আমি কিভাবে নিব? আমার রিপোর্ট তৈরি করতে হবে বিরাট বিরাট। ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি। হ্যাঁ, তার জন্য মন্ত্রী পর্যন্ত ফোন করে, কিন্তু আমি তাকে নিব কেমনে? আমার স্যালারি শুরু হচ্ছে 1.5 লাখ টাকার উপরে, যাকে নিচ্ছি তার স্যালারি শুরু হচ্ছে 1.5 লাখ টাকার উপরে। সো বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রাইট 1 পেজ, না বাংলা না ইংরেজি। সুতরাং
আমি আপনাদেরকে বারবার করে বলছি, যদি আপনি বাংলাদেশে বসে 1 পৃষ্ঠা ইংরেজিতে গরুর রচনা লিখতে পারেন, আপনার চাকরির অভাব হবে না। আমাকে বলেন তো, আপনারা যেসব টিচারের কাছে পড়ে আসছেন ইংরেজি, হ্যাঁ, যারা প্রাইভেট পড়ছেন, এক একজন টিচার কত টাকা আয় করে বাংলাদেশে বসে? কত টাকা? অনেক বলতে কত? 1.5 লাখ টাকা আয় করে। কোথায় বসে করে? তাও তাও ঢাকা শহরে না, আপনাদের গ্রামের বাড়িতে কাছাকাছি করতেছে। সে কি আকাশ থেকে উড়ে আসছে? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা নিজেদেরকে দক্ষ হিসেবে তৈরি করি না, ওটার প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই। কোনোভাবে পার করা, এবং আমি এটা কঠিন ভাবে শিখছি। আমাকে কম্পিউটারের সামনে বসে দেওয়া হয়েছে, বলছে রাইট এ রিপোর্ট। আমি রিপোর্ট সম্বন্ধে কিছু জানি না, জাস্ট জানি যে কিভাবে কম্পিউটারটা চালাতে হয়। আমি পিছনে গিয়ে পিছনের রিপোর্ট বের করে আনছি, ওটার থেকে দেখে দেখে আগে তৈরি করছি, ফরম্যাট তৈরি করছি, তারপরে ওখান থেকে দেখে দেখে আরো জিনিস ভরছি, এইভাবে ভরে ভরে নিজেকে তৈরি করে করে শিখছি। এইসব কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবল, আপনারা নিজেকে তৈরি করেন, মানুষ আপনার কাছে আসবে। আপনাদেরকে বললাম না, একজন মহিলা যিনি ঢাকা শহরে বসে 5,000 টাকা পার ডে এখন নেয় টু রাইট রিপোর্টস। আমি তার শিডিউল পাই না, আমি তার কাছে যেতে হয়। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য রিয়েলিটি। বাংলাদেশে বসে অনেক কিছু করার আছে, সুতরাং আপনি নিজেকে তৈরি করেন যাতে আপনার নিজের একটা ডিমান্ড তৈরি হয়। আপনি যে কোনো একটা কাজ খুব ভালো করে শিখবেন, যেটাতে আপনি পণ্ডিত। দ্যাট ইজ হোয়াট ইউ নিড। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, কারো কোনো দুঃখ? আমি এই কাজটা শিখতে চাই কিন্তু পারতাছি না। আমি আজকে নতুন করে এখানে একটা জিনিস শিখেছি, আমি একটু শেয়ার করতে চাই সবার সাথে। আমার মনে হয়েছে আপনার কাছ থেকে, আপনাদের শুধু ইনফরমেশন দেওয়ার জন্য বলি, শেষ থেকে শুরু করি। প্রথমত হচ্ছে যে উনি একটা জায়গায় লেকচার দিবে, সেটার ইস্যুটা নাই বললাম। উনি একটা রিপোর্ট তৈরি করবে, সেটার জন্য যখন তাকে অফার করা হয়, সেই অফারটা কখনো 6 অঙ্কের নিচে থাকে না, মানে 10-এর উপরে থাকে, লাখের একটা রিপোর্ট শুধু করে দিবে। যদি কোনো ছোটখাটো এনজিও করে ওনাকে, আজকে উনি ওই দক্ষতা এসেছে। বাট আজকে ওনার কাছে আমি নিজেও একটি জিনিস শিখেছি এবং দেখেছি, যেটির মধ্য দিয়ে আমাদের মাস্টার্স করছেন আপনি। এসএসসি কত সালে আপনার? 12। মানে আমি যখন স্কুল ছেড়েছি আপনি ভর্তি হন নাই, বিষয়টা দেখলে বোঝা যায়। যাই হোক, ইস্যুটা হচ্ছে মানুষের যখন একটা দুঃসময় আসে, আমি এটি আজকে এখানে দাঁড়িয়ে শিখলাম, যে এটা দেখেছি, ওই যে আমরা বলি না, যখন সমস্যা আসে সব দিক থেকে আসে, ইস্যুটা কিন্তু ওরকমই। উনি যখন প্রবলেমে পড়েছে, আমি আপনাদের ওনার ফ্যামিলি সম্বন্ধে একেবারেই বলবো না, শুধু এতটুকু বলি, যেই সময় উনি স্ট্রাগল করেছে, ওই দিন যদি ওনার বাবা চাইতেন পুরো চট্টগ্রামবাসীকে একবেলা খাওয়াবেন, সেই ক্যাপাবিলিটি তার ছিল। পুরো চট্টগ্রামবাসী, মানে আমি কয়েক কোটি লোকের কথা বলতেছি, মানে এতটা ক্যাপাবিলিটি ওনার বাবার ছিল। কিন্তু সমস্যা হচ্ছে ওনার কাছে তখন 200 টাকা দিতে ইতস্ত বোধ করছেন। এটা কিন্তু তার দোষ না, কারণ তার কাছে তখন মনে হয়েছে সলিমুল হক খান মিল্কি, মানে যাই হোক উনি এখন নেই, তার তখন মনে হয়েছে এই 100টি টাকা আমি আমার ছেলেকে দিলে আমার ছেলে হয়তোবা টাকাটি ওয়েস্ট করবে, হয়তোবা ড্রাগসের দিকে যাবে, হয়তোবা ওটা দিয়ে সে আরেকটা ওই যে যন্ত্রটি পেয়েছে সেটার জন্য কিছু একটা করবে। কনফিউজ হয়ে গেছে। তো এটা কিন্তু খারাপ জিনিস না। গার্ডিয়ানরা যদি কখনো চিন্তা করে, এটা আমি আজকে উপলব্ধি করলাম, অনেক সময় বাবা যখন আদর করে তখন বাবা খুব ভালো, বাবা যখন শাসন করে বাবা তো সবচেয়ে খারাপ। ইস্যুটা সেটা না। আমি নিজে আজকে শিখেছি, আপনার যখন প্রবলেম আসবে সেখান থেকে আপনি উত্তরণ হবেন। আমি জানতাম যে ভাইয়া স্ট্রাগল করেছে, কিন্তু এইভাবে যে স্ট্রাগল করেছে সেটা এইভাবে কখনো শোনা হয়নি। আজকে উনি যখন ইউনিভার্সিটিতে পড়েছে, ইউনিভার্সিটি থেকে যখন ওনাকে নিয়ে গেছে, সবাই মোটামুটি বোধহয় কনফার্মই ছিল ওরা আর পড়তে দেওয়া যাবে না। আমাকে তো ফার্স্ট ইয়ার আবার ভর্তি হতে। হ্যাঁ, তো ইস্যুটা হচ্ছে ওখান থেকে ওনার মতো লোক, যেখানে ওই আমলে ওনাদের গাড়ি ছাড়া স্কুলে যেত না উনি, সেখানে আমেরিকার মতো একটি জায়গায় গিয়ে, এবং সে কিন্তু অন্যের যোগ্যতায় যায়নি, তার ফ্যামিলি তাকে পাঠাইতেই চায় না। তার মধ্যে শুধু একটা জিনিস ছিল যে আমি ওটাকে উইন করব। এই মানুষটির কাছ থেকে এত কিছু শিখেছি। আজকে যদি বলেন, আমি সামনে আছে বলে বলছি না, আজকে আমি সুমন মাহমুদ যেখানে দাঁড়িয়ে আছি, যদি দুটো সুন্দর কথা বলতে পারি, কারো উদাহরণ দিয়ে যদি কথা বলতে পারি, সে কিন্তু সাইদ মালিক। এটা শুধু আমি না, বাংলাদেশে এরকম লাখ লাখ ছেলে মেয়ে আছে
যারা যে কোনো প্রবলেম বললে এখনো তার কাছে আসে, কিন্তু তার যে মানে অভিজ্ঞতাটা কোথা থেকে আসছে এটি আমি আজকে বুঝতে পারলাম, যে খুব কঠিন সিচুয়েশনে সে ভেঙে পড়ে নাই, কঠিন সিচুয়েশনে সে মনে করে নাই আমি কম্বলের নিচে ঘুমাইছি, আজকে বরফের এখানে দাঁড়ায় থাকবো কেন। তো এটা আমি নিজেও আজকে শিখেছি, প্রবলেম আসলেই সেখান থেকে শুধু ভ্যানিশ হয়ে যেতে হবে তা না, প্রবলেমকে সলভ করতে হবে, এগিয়ে রাখতে হবে। আর এটাকে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, লক্ষ্যটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, তাই বিষয়টি শেয়ার করলাম। অনেক ধন্যবাদ। মানে যদি আপনাদের অনেক কোশ্চেন ছিল, আর এটা আমাদের জন্য একটু বড় পাওয়া যে উনি 2 ঘন্টার একটি সেশন করাবে। প্রথমে একটা মজার জিনিস আমি প্রথমে বলেছিলাম যে আপনাদের উনি যখন কথা বলে নিজে আমাকে আমার বুড়ো মনে হয়, যে আমি অনেক বেশি এজেড হয়ে গেছি, অনেক বেশি বুড়ো হয়ে গেছি, উনি আসলে আপনারা এখানে পরিচয় দিয়েছেন আপনারা হচ্ছে ভলেন্টিয়ার, রাইট? প্রথম 10 মিনিট উনি আপনাদের সাথে যা করলো এটি হচ্ছে আপনারা রাস্তায় গিয়ে এটি ফেস করতে হবে। হ্যাঁ, আপনি কি করছেন, এটা কিন্তু আপনাদের দক্ষতাটা শিখাইলো। যদি বুঝতো যে না আপনারা না ভলান্টিয়ার না, আপনারা শিক্ষার্থী, তাহলে কিন্তু সে অন্যভাবে কথা বলতো, শুরুটা করতো অন্যভাবে। প্রথমে ওনাকে যে অ্যাটাক করলো যে আপনি কি কি করেছেন, ফলো আপের ব্যাপারটা যেমন শিখিয়েছে যে আপনি যে একটা জিনিস করেছেন সেটা কি ফলো আপ করেছেন, আপনি ছাগল দিয়েছেন সেটা কি ছাগলটা কি রাখছে, এটা 2টা হলো 3টা হলো নাকি কুরবানি করে খেয়ে ফেললো নাকি বিক্রি করে দিল, এটা যেমন শিখিয়েছে। প্লাস আপনাদেরও যেটা করেছে আমার যেটা মনে হলো যে এই প্রশ্নগুলো কিন্তু আপনার মধ্যে, আপনি কোথাও বলবেন আপনি কি করেন, আমি তো ভাই একটা এনজিও করি, একটা এনজিও তে ভলান্টিয়ার আসবে, তো ভলান্টিয়ার ভাই কি করছেন, এই প্রশ্নটা যাতে আপনারা অ্যান্সার তৈরি করতে পারেন সেজন্য কিন্তু প্রথম সে 10 মিনিট অ্যাক্ট করেছে। তো থ্যাংক ইউ। আর আপনাদের জন্য সৌভাগ্য, আমি নিজেও থাকবো আপনাদের 2 ঘন্টা সেশনে, আমারও সৌভাগ্য হবে। অনেক ধন্যবাদ। সবাই আগে ওনার পেজ আছে দিল, আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। আশা করি সামনের দিকে আমাদের সংগঠন, আমাদের ভলান্টিয়ারি জীবনে এটাকে কাজে লাগিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাবো। এবং স্যারের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, স্যার যেন মাঝে মাঝে এসে আমাদেরকে এরকম নির্দেশনামূলক, উপদেশমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের অভিজ্ঞতাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যে ফেয়ার এন্ড হ্যান্ডসাম লাগান এটা বোঝা যাচ্ছে।